গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা ২ আসন বলে গণ্য হবে। পাবনা ১ আসন থেকে বেড়া উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা ২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। ৬৮ অর্থাৎ পাবনা ১, জাতীয় সংসদের ৬৯ অর্থাৎ পাবনা ২, দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে ৪/৯/২০২৫ তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। এখানে গণভোটের একটা ব্যাপার আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনি নিশ্চয়ই আমাদের চর্চা করেন যে জাতীয় নির্বাচনের পাশাপাশি একটা গণভোট আছে। সেখানে গণভোট, জুলাই বিপ্লবের কথা আছে, জুলাই চার্টারের বিষয় আছে, অনেকগুলো কিছু জড়িত। যদি কোনো কারণে এই ভোটটি পিছিয়ে যায় তাহলে অনেকগুলো ইস্যু আসলে সেটিসফাইড করা যাবে না, অনেকগুলো ইস্যু আসলে সমাধান করা যাবে। সেটাকে সামনে রেখে যেহেতু সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত হওয়ার কারণে ওনারা জাতীয় এবং ন্যাশনাল ইন্টারেস্টকে প্রায়োরিটি দিয়েছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে খুলনা শিপইয়ার্ডে নির্মিত LCT ১০১-এর লঞ্চিং অনুষ্ঠানের উদ্বোধনে তিনি কথা বলেন। নৌপ্রধান আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনী একটি সদস্য আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে। সামরিক বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন থেকে আমাদের মোতায়েনের জন্য মূল 7 দিনের একটা উইন্ডো দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই 19-20 তারিখের মধ্যে আমাদের সম্পূর্ণ ফোর্স মোতায়েন করে ফেলব, প্রায় ৫,০০০ নৌ সদস্যকে, এবং তখন থেকেই তারা বিশেষ অভিযান চালাবে। বর্তমানে আমাদের মোতায়েনকৃত নৌ সদস্যের সংখ্যা প্রায় ১৮০০। এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে যাবে, এবং আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। গাজীপুরে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। 5টি সংসদীয় আসনে দলীয় হিসাব নিকাশ, অভ্যন্তরীণ কোন্দল এবং স্বতন্ত্র প্রার্থীদের উত্থানে বদলে যাচ্ছে প্রচলিত রাজনৈতিক সমীকরণ। গাজীপুর থেকে চঞ্চল খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গাজীপুরে নির্বাচনী হাওয়া এখন শুধু উত্তপ্ত নয়, বরং জটিল। 5টি সংসদীয় আসনের প্রার্থীর লড়াই এবার ভোটের মাঠে বদলে যাচ্ছে পুরনো সমীকরণ। বিএনপির ভেতরের হিসাব, ইসলামী দলগুলোর সাথে এনসিপির জোটবদ্ধ হয়ে প্রত্যাবর্তনের চেষ্টা, আর স্বতন্ত্র প্রার্থীদের প্রভাব, সব মিলিয়ে গাজীপুর হয়ে উঠেছে একটি হাই ভোল্টেজ রাজনৈতিক জেলা। শিল্পনগরী গাজীপুরে শ্রমিক ভোট, তরুণ ভোটার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট, এই 3টি ফ্যাক্টরে ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধায় ভোটারদের চাওয়া। ন্যায় প্রণয়নের একটা রাজনীতি চাই, একটা নেতৃত্ব চাই, এবং আমরা তাকেই ভোট দিব। সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যে আমাদের কাজ করবে, আমরা সেই যোগ্য লোককে বেছে নেব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ভালো এবং যোগ্য প্রার্থী যারা মনে করবো তারই আমরা ভোট দেব। এবার আশা করি আমরা সুষ্ঠু নির্বাচন আমরা চাই। প্রার্থীরা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দিলেও ভোটাররা এবার শুধু প্রতিশ্রুতি নয়, প্রার্থীর গ্রহণযোগ্যতা, অতীত কর্মকাণ্ড ও স্থানীয় উপস্থিতিকেও গুরুত্ব দিচ্ছেন। শিক্ষা নগরী এবং স্বাস্থ্য নগরী হিসেবে আমরা গাজীপুর থেকে ভবিষ্যতে গড়ে তুলব ইনশাআল্লাহ। বহুদিন পরে একটা গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনের জন্য সীমাহীন ত্যাগ আমরা সকলে স্বীকার করেছি। উৎসব মুখর পরিবেশটা যেন বিরাজমান থাকে এবং তারা যেন স্বাচ্ছন্দ্য নিয়ে ভোট দিতে যায় এবং ধানের শীষকে বিজয়ী করে। বাংলাদেশের মানুষ ন্যায়, ইনসাফ, সহনশীলতা, প্রতিহিংসা মুক্ত একটি বাংলাদেশ চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানালেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। বসানো হয়েছে উপজেলা ভিত্তিক সেনা ক্যাম্প। আসন ভিত্তিক 2 জন এবং আমাদের মেট্রোপলিটন এরিয়ার জন্য আরও 4 জন, মোট আমরা 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। তারা প্রতিদিনই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে, মনিটরিং করছে।
গাজীপুরের 5টি আসনে একক প্রভাবশালী কোনো সমীকরণ নেই। কোথাও দলীয় প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র, কোথাও আবার অভ্যন্তরীণ বিভাজনের কারণে তৈরি হয়েছে ত্রিমুখী লড়াই। শেষ পর্যন্ত ভোটের দিন কোন সমীকরণ কার্যকর হয় সেদিকেই নজর সবার। রাজধানী লগোয়া গাজীপুরে প্রায় 60 লক্ষ মানুষের বসবাস। গাজীপুরে 5টি সংসদীয় আসনে প্রায় 27,38,245 ভোট রয়েছে। এই সংসদীয় আসনগুলোতে সমীকরণ কিন্তু বদলে যাচ্ছে প্রতিনিয়তই। জামায়াতের ঐক্যজোট, বিএনপি স্বতন্ত্র প্রার্থী এবং দলীয় কোন্দল এবং আওয়ামী লীগের অনুপস্থিতি অনেকটাই কিন্তু সমীকরণ বদলে যাবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে তার এক সহযোগী সহ গ্রেপ্তার করেছে সিএমপির একটি বিশেষ টিম। সোমবার ঢাকার গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ জানান, বার্মা সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 34টি মামলা রয়েছে। তিনি আরও জানান, চলতি বছরের 1 জানুয়ারি থেকে পৃথক অভিযানে 14 জন সন্ত্রাসী, 201 জন ছিনতাইকারী, 33 জন চাঁদাবাজ এবং 210 জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে কঠোর অবস্থানে আমি আগেই বলেছি, কোনো দল মত নির্বিশেষে আমরা কোনো সন্ত্রাসীর ব্যাপারে কোনো ছাড় নাই। সে যেই হোক তার ব্যাপারে কোনো ছাড় নাই। আমরা কোনো ছাড় দিতে আগ্রহী নই। নোয়াখালীর হাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযান চালিয়ে কোস্টগার্ড 2 দুষ্কৃতিকারীকে আটক করেছে। অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড তাজা কার্তুজ। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার খিরোদিয়া বলির ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে। ঢাকার কলোনি আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক যাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করার পর 3 আসামিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, বুধবার রাত 11:30টার দিকে ভিকটিম থানার কলোনি থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন 2 জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর নারী যাত্রীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা, মোবাইল ছিনিয়ে নেয় ও নারীকে গণধর্ষণ করা হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে। বরিশালের বাকেরগঞ্জে গ্যাস সংকটের কথা বলে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে এক শ্রেণীর গ্যাস সরবরাহকারীর বিরুদ্ধে। বিশেষ করে এলপিজি গ্যাসের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। বাজারে গ্যাসের সংকট দেখিয়ে অনেক ডিলার ও খুচরা বিক্রেতা সিলিন্ডার প্রতি কয়েকশত টাকা বেশি নিচ্ছেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত অর্থ আদায় আইন বিরোধী। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় প্রতিদিনই সকাল থেকে রাত অবধি গ্যাস থাকছে না। দেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র থাকা সত্ত্বেও আবাসিক ও শিল্প খাতে চাহিদা অনুযায়ী গ্যাস না পেয়ে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানালেন, অবৈধ গ্যাস সংযোগ ও পাইপলাইনে লিকেজের অন্যতম কারণ। যা নিয়ন্ত্রণে কাজ করছে তারা। বিস্তারিত প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় গ্যাসের শহর। তিতাস গ্যাস ক্ষেত্রের 11 কিলোমিটার এলাকায় 9টি স্থানে 27টি কূপের মধ্যে 22টি কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। দেশের চাহিদার 1/3 গ্যাস এই জেলা থেকে সরবরাহ করা হচ্ছে। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন গ্রাহকেরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। প্রতি মাসে গ্যাসের বিল যথাযথভাবে পরিশোধের পরেও গ্যাস না পেয়ে বাধ্য হয়ে মাটির চুলা, এলপিজি সিলিন্ডার অথবা ইলেকট্রিক চুলায় রান্না করতে হচ্ছে। অধিকাংশ এলাকায় চলছে এই সংকট। এ নিয়ে দিন দিন সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হচ্ছে তীব্র ক্ষোভ। আমাদের গ্যাস থাকার পরও আমরা রাখি চুলায় রান্না করতে হয়।
সাড়ে 6টার দিকে আসে, 7টা বাজে চলে যায়। 8টা পর্যন্ত একটু একটু থাকে, আমরা কোনো মতো রান্নাও করতে পারি না। মাঝরাতে উঠে রান্না করতে হয়, না হলে আমাদের ক্ষুধার্ত থাকতে হয়, শুকনা খাবার খেয়ে থাকতে হয়। কষ্ট হইতাছে, ঘরে বাচ্চা কাচ্চা আছে, লাঠি চলাতে রান্নার লাগে লাকড়িও পাওয়া যায় না। যদিও নতুন নতুন কূপ খননের কাজ চলছে এবং পুরনো পাইপলাইন মেরামতের চেষ্টা চলছে, তবে অবৈধ সংযোগ ও ব্যবস্থাপনার অভাব এই সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, যার ফলে শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। যদি সঠিকভাবে আমরা না পাই তাহলে আমরা বিশাল বড় আন্দোলনের নিয়ে যাব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অবৈধ সংযোগের কারণে যে গ্যাস পাওয়ার কথা তা গ্রাহকরা পাচ্ছেন না। 1 বছরের মধ্যে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে বলেও জানান তিনি। গ্রাহককে যত সময় সঠিক প্রেসারে গ্যাসটা দেওয়া যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং আমাদের বিচ্ছিন্ন টিম আছেন যারা অবৈধ সংযোগ যেটা আছেন তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য প্রতিনিয়ত মাঠে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি গ্যাসের এই সংকট উত্তরণে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নুরুল আরাফাত, মাই টিভি, ব্রাহ্মণবাড়িয়া। সরকারের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর নামই গণতন্ত্র, এ মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চট্টগ্রামের পতেঙ্গায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। গণতন্ত্র রক্ষায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জরুরি। সরকারের ক্ষমতা কম, মানুষের ক্ষমতা বাড়াইতে হবে, এবার তো গণতন্ত্র, এবার গণতন্ত্র। এতদিন আসলে যে সরকারের ক্ষমতা বেশি, মানুষের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তো বড় নেই, কিছু নাই। আর তো খালি ভোট ফেরত দিলি তো জন্য অর্থনৈতিকভাবে লাভবান করলে হইতো না, কিন্তু মানুষের মহিলার ক্ষমতা, শিশুর প্রত্যেকটি মানুষের ক্ষমতা, ইতে নাগরিক হিসেবে ভূগোল পরিবর্তন ক্ষমতা। ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র 2024 সালে জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানের সমন্বয়ক শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় ওসমান হাদির নিজ জন্মভূমির শিক্ষা জীবনের প্রথম শুরু করা নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে হাদির শৈশব জীবন সহ তার সকল কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান। আলোচনা সভা শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাদারীপুরের শিবচরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেনি পুলিশ। মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোকেয়া বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য 250 শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় 2 দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার প্রথম জানাজা এবং আজ পরিবারের সদস্যরা বিদেশ থেকে ফেরার পথ দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয়রা অংশ নেন। পরিবারের অভিযোগ, সোমবার রাতে জীবননগরে একটি ফার্মেসির সামনে থেকে ডাবলুকে আটক করে একটি কার্যালয়ে নেওয়া হয় এবং পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় তার ভাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, তবে তা এখনও মামলায় রূপ নেয়নি। জেলা প্রশাসন ঘটনাটি তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশের জামাতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া এলাকার উপজেলা জামাতের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব, উপজেলা জামাতের আমির আব্দুল হক, সেক্রেটারি লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত জেলা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে সহযোগিতা কামনা করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝিনাইদহ শৈলকুপায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বৃত্তিদেবী রাজনগর বাজারে এই মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। সে সময় সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শামসুল আসাদুজ্জামান, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, বিএনপি নেতা নিজামুল হক লিটন মুন্সি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধলপুরি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা 5 আসনের প্রার্থী নবিউল্লাহ নবী মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং জাতীয় সংসদ সদস্য পদে নিজেকে নির্বাচিত করার আহ্বান জানান। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী বাদল সর্দার সহ এলাকার বিএনপির সকল ধরনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কর্তৃক আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য ও জামায়াতে ইসলামীর কর্মীদের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালী বাউফলে সংবাদ সম্মেলন করেছে বাউফল উপজেলা জামায়াত ইসলামী। সকাল 11টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান। আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইশাহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম সহ অনেকে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক মানব পাচারকারী সহ 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চর আলাতলি ইউনিয়নের বকচর এলাকায় 53 বিজিবির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শূন্যরেখা থেকে প্রায় 200 গজ বাংলাদেশের ভেতরে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হচ্ছে। 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্তে মানব পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। বরিশালের গৌর নদীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় 60 জন মৎস্যজীবীদের মধ্যে 7টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম হির, টর্কি বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল সহ অন্যান্যরা। ফেনীতে 2024 সালের ভয়াবহ বন্যায় মুসাপুর রেগুলেটর ধসে পড়ার পর জোয়ার ভাটার তীব্র প্রভাবে ছোট ফেনী নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে শত শত বসতঘর ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে নদী ভাঙন রোধ ও বসতঘর রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সম্ভাব্য প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার গণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইফুল আরিফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহার রায় সহ সেনাবাহিনী, র্যাব, আনসার বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রদান উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময় সভা করেছে সদর উপজেলা প্রশাসন। বিকেল ৩টায় উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ অলিউল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, আর্মি ক্যাম্প কমান্ডার মেজর জুভেন ইসলাম ওয়াহিদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী মোহাম্মদ কৌশিক আহমেদ সহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধিগণ। গণভোট 2026 সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এ স্লোগানে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, শিক্ষক সমাজ, এনজিও, সামাজিক সংগঠন ও সুধীজনের অংশগ্রহণে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মিরাজুল ইসলাম, মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান। গণভোট 2026 সংসদ নির্বাচনে দেশের চাবি আপনার হাতে স্লোগানে জুলাই জাতীয় সনদ, সংবিধান সহ নানা বিষয়ে সংস্কার বাস্তবায়নে আদেশে জনগণের সম্মতি নিতে সারা দেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে গণভোটের প্রচারণা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রচার সভায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম হিরণ মাস্টার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব, সুধীজন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে উদ্বুদ্ধকরণ সভা। শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, 2026 সালের ঐতিহাসিক নির্বাচন আগামী 32 ও 36 সালের জনগণ বলে মনে রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার সহ অন্যান্যরা। আনাভোট হচ্ছে সেই সব রাজনীতি দলের বিষয় যারা কোনো দুর্নীতিবাজ, অনিয়ম করে এমন লোককে কখনো নমিনেশন দিবে না। যদি এই সংস্কার অনুমোদন হয়, আপনারা যদি হা ভোট দেন, আপনারা যদি পরিবর্তন চান, তাহলে কোন রাজনৈতিক দলের পক্ষে কোনো দুর্নীতিবাজ, অনিয়ম, সন্ত্রাসীকে নমিনেশন বা মনোনয়ন দেওয়া যাবে না। মানিকগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপজেলার বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন ও সহকারী কমিশনার ভূমি রিক্তা খাতুন সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ ট্রাফিক বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুর সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে 2,80,00,000 টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক দেওয়া হয়। বিআরটিএ চেয়ারম্যান আবু মামদাদ সাদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন। দুই জেলায় নিহত আহতদের মধ্যে মোট 70টি চেক দেওয়া হয়। কুষ্টিয়া 1,98,00,000 এবং মেহেরপুরে 82,00,000 টাকা সহায়তা দেওয়া হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করে। 2022 সালে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। 2025 সাল পর্যন্ত আমাদের টোটাল ডিসবার্সমেন্ট ছিল 50 কোটি টাকার মতো, কিন্তু জুনের পর থেকে এখন পর্যন্ত আমাদের ডিসবার্সমেন্ট 56 কোটি টাকা। তাহলে আশা করি বুঝতে পারছেন যে 6 মাসে আমরা ওই 20% মতো করেছি। আমরা চাই এই সরকারের এই যে সেবাটা যাতে দোরগড়ে পৌঁছে দিতে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর 2 গাংনী আসনে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা পৌর বিএনপির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন। উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। টাঙ্গাইলের ঘাটাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 1 জানুয়ারি থেকে কাগজপত্রবিহীন মোটরসাইকেল অভিযান পরিচালনা করা হয়। ঘাটাইল পৌর এলাকা কলেজ মোড় চত্বর, থানা মোড়, ধলাপাড়া ইউনিয়নের শহর গোপীনপুর দেউলিয়া বাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি অভিযান পরিচালনা করা হয়। চলতি মাস থেকে ফিটনেসবিহীন রেজিস্ট্রেশন, হেলমেট, ড্রাইভিং লাইসেন্সবিহীন 105টি মোটরসাইকেল আটক করা হয়েছে। শতাধিক মামলা রুজু করা হয়েছে। নওগাঁয় 16 বিজিবির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকাল 10টায় 16 বিজিবির সদর দপ্তরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উপশাখা সীমান্ত কল্যাণ সমিতির সহসভানেত্রী মৌরি আক্তার খান। অনুষ্ঠানে স্থানীয় শতাধিক দরিদ্র অসহায় শীতার্থ নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।